হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 5-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের পরের টপিক হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস একটা পরমাণু করতে পারি সেটা নিয়ে আজকে আমরা ধারণা লাভ করব। তো কি বলছে আমরা দেখি, শুরু করা যাক। যে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল তার সঙ্গে অসংখ্য বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় একসাথে প্রচেষ্টায় ধীরে ধীরে পরমাণুর গঠনে এবং পরমাণুতে কি কারণে কিভাবে ইলেকট্রনের বিন্যাস হয় সেই রহস্যটা আস্তে আস্তে কি উন্মোচন করা হয়। তোমাদের আগেই বলা হয়েছে যে সেজন্য কোয়ান্টাম মেকানিক্সের কিন্তু সাহায্য আমাদের দরকার হয়েছিল যে ইলেকট্রন বিন্যাসের জন্য। তোমরা যারা বড় হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবা, তারা সেই রহস্যময় জগতে কিন্তু উঁকি দিয়ে পুরো বিষয়টা সামগ্রিক এবং পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবা। কিন্তু এখন শুধুমাত্র নিয়মগুলো কিভাবে আসছে না জেনে শুধু ব্যবহার করে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় সেটা জানলে আপাতত তোমাদের ক্লাসের জন্য চলবে। ঠিক আছে, আমরা তো ডিপ ডাউনে যাব না, আমরা শুধুমাত্র যাবো যে যে একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে থাকে বা কিভাবে কাজ করে। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে কিছুটা ধারণা পাইছো। তোমরা জানো যে বোরের পরমাণু মডেলে পরমাণুর যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে কিন্তু আমরা কি বলি? প্রধান শক্তি স্তর কিন্তু বলি। যে আমরা যে বৃত্ত আকারে যে শক্তি স্তর গুলা ছিল সেগুলাকে কিন্তু প্রধান শক্তি স্তর বলে, এবং এগুলাকে অবশ্যই কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 2n² সূত্রটা মেনে চলে। এখন এন এর জায়গায় তুমি যখন 1 2 3 4 এরকম বসাবা, কক্ষপথের ধারাবাহিক সংখ্যা বসাবা, এবং সংশ্লিষ্ট কক্ষপথ গুলো হচ্ছে কে, এল, এম, এন নামে পরিচিত। সবচেয়ে ছোট, আমি গত ক্লাসে বলছিলাম যে সবচেয়ে ছোট যে প্রধান শক্তি স্তরটা থাকবে সেটা হচ্ছে কে, বড়টা এল, তারপরটা এম, তারপরটা এন, সবচেয়ে বাহিরেরটা। ঠিক আছে। এখন এন ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সূত্রতে যদি আমি এন ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমি পাচ্ছি 2। তার মানে কি? তার মানে হচ্ছে প্রথম কক্ষপথে বা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? হাইয়েস্ট আমি 2টা ইলেকট্রন ওখানে রাখতে পারবো। যেমন একটা পরমাণুতে যদি ধরো এরকম অনেকগুলো কক্ষপথ আছে, ঠিক আছে। তো এখন প্রথম শক্তিস্তর ধরো এটা, তাই না? ভিতর থেকে শুরু হয়, তাহলে প্রথম শক্তিস্তর আমি হাইয়েস্ট কয়টা ইলেকট্রনকে জায়গা দিতে পারবো? হাইয়েস্ট 2টা ইলেকট্রনকে জায়গা দিতে পারবো। কিভাবে বের করছি? এই যে সূত্রতে আমি যখন এন এর জায়গায় কেন 1 বসেছি, কারণ হচ্ছে এটা প্রধান প্রথম শক্তিস্তর। প্রথমের জন্য আমি এখানে এন এর জায়গায় 1 বসেছি। দ্বিতীয়টার জন্য অবশ্যই এন এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। তাহলে চলো দেখো 2 বসালে কি হয়। 2 বসালে আমি দেখতেছি ক্যালকুলেশন করার পর 8 আসতেছে। তার মানে কি? আমি যে এখানে সেকেন্ড শক্তিস্তরটা আছে, এখানে আমি হাইয়েস্ট 8টা ইলেকট্রনকে জায়গা দিতে পারবো। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এভাবে তোমরা পরের শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত সেটা কিন্তু ইজিলি এই সূত্রটা বের ইউজ করে তুমি কিন্তু বের করে ফেলতে পারবা। তাহলে এভাবে তোমরা পরের শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত সেটা বের করে ফেলতে পারবা। বিষয়টা পরীক্ষা করে দেখার জন্য নিচের টেবিলে বিভিন্ন শক্তি স্তরে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে কিন্তু কয়েকটা মৌলের, এই যে দেখো কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস ওনারা করে দিছে। যেমন দেখো হাইড্রোজেনের জন্য হচ্ছে থাকে কয়টা ইলেকট্রন? একটাই থাকে। তাহলে আমি প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রনকে রাখবো। যেমন হিলিয়ামের হায়েস্ট থাকে কয়টা? 2টা। তার মানে এটাও তোমার প্রথম শক্তি স্তরের পুরোটা থাকবে। আবার যখন লিথিয়ামের হবে, লিথিয়ামের কয়টা? পারমাণবিক সংখ্যা 3, মানে ইলেকট্রন সংখ্যাও 3টা। তাহলে আমি কে শক্তি স্তর সর্বোচ্চ কয়টা ধারণ ক্ষমতা থাকতে পারে? 2টা থাকতে পারে। তাহলে এই জন্য আমি ওখানে 2টা দিয়েছি আর পরের শক্তি স্তরে একটা পাঠিয়ে দিয়েছি। তাহলে এগুলো আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারেন যে কিভাবে ইলেকট্রন বিন্যাসটা করছে। তাহলে উপরের টেবিলটিতে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ফলে এর ইলেকট্রন সংখ্যাও 1। আমরা জানি যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত, তার ইলেকট্রন সংখ্যাও কিন্তু ততই হয়। ঠিক আছে। তা সুতরাং এই একটা ইলেকট্রন প্রথম কক্ষপথ বা শক্তি স্তরে কে তে প্রবেশ করছে। আবার লিথিয়ামের ক্ষেত্রে যখন 3 ছিল তখন হচ্ছে কি, প্রথমটাতে 2টা গেছে, পরেরটাতে একটা গেছে, তাই না? তাই এই যে তৃতীয় ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথ বা এল শক্তি স্তরে প্রবেশ করছে। এভাবে সোডিয়ামের ক্ষেত্রেও কিন্তু নিয়ম অনুসারে প্রথম শক্তি স্তরে হায়েস্ট 2টা, তারপরটাতে 8টা, তাহলে টোটাল কয়টা হয়ে গেল? 10টা হয়ে গেল। আর একটা বাকি থাকে যেটা হচ্ছে তোমার পরের শক্তি স্তরে প্রবেশ করছে। ঠিক আছে। তাহলে টেবিলের উদাহরণগুলো সবকটির ক্ষেত্রেই পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের 2n² নিয়ম অনুযায়ী হয়েছে, অর্থাৎ কোনো ক্ষেত্রেই শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2n² থেকে বেশি কিন্তু হয় নাই। সবগুলো তুমি সূত্র দিয়ে দেখবা যে মিলতেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিচের শক্তি স্তর পূরণ না হতেই পরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হতে শুরু করছে। যেমন টেবিলে তুমি যখন তাকাবা, দেখবা পটাশিয়াম আর ক্যালসিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে যথাক্রমে 19, পটাশিয়ামের জন্য 19 আর ক্যালসিয়ামের জন্য হচ্ছে 20। তাহলে দুইটাতে তৃতীয় শক্তি স্তর এম এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 18টা। কিভাবে? ওই যে 2n² তুমি এন এর জায়গায় কত বসাচ্ছ? 3 বসাচ্ছ। তাহলে 3 বসালে কত হয়? 3 × 9, 9 × 2 = 18টা। তাহলে কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের 19 ও 20তম ইলেকট্রন দুইটা
তৃতীয় শক্তি স্তর এম কে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তর এন এ প্রবেশ করছে। কিভাবে, চলো তো আমরা একটু দেখি। যে এই যে পটাশিয়াম ছিল, আমরা জানি যে প্রথমটা শক্তি স্তর হায়েস্ট দুইটা থাকতে পারবে, দুইটা হয়ে গেছে। দ্বিতীয় শক্তি স্তর হায়েস্ট আটটা থাকতে পারবে, এখানে আটটা ফিল আপ হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে এন এ এখানে কিন্তু হায়েস্ট 18টা পর্যন্ত ইলেকট্রন সে জায়গা দিতে পারে, কিন্তু তারপরও সে একটা ইলেকট্রন কেন এন শক্তি স্তরে নিয়ে চলে গেছে, তাই না? এখানে তো আমি চাইলে 9 লিখতে পারতাম, আমার তো এই শক্তি স্তর দরকারই ছিল না, এই শক্তি স্তরে কোনো দরকারই ছিল না, আমি এখানে ডাইরেক্ট 9 লিখতে পারতাম। তো এটার একটা কারণ আছে, এটা হচ্ছে আমরা যে তোমার এই যে দ্বিতীয় ইলেকট্রন অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে। ইলেকট্রন কেন নিচের শক্তি স্তর অপূর্ণ রেখে উপরের শক্তি স্তরে যেতে থাকে, এই বিষয়টা তোমাদের বোঝার জন্য নতুন একটা বিষয় জানতে হবে, যেটা হচ্ছে ইলেকট্রনের উপশক্তি স্তর। তার মানে কি উপশক্তি স্তর মানে কি, যে প্রধান যে শক্তি স্তরটা আছে এটাকে কিন্তু আবার ভাঙা যায়, যে প্রধান শক্তি স্তরকে ভেঙে কিন্তু আমি সাব ক্যাটাগরাইজ করতে পারি, যেটাকে আমরা বলতেছি উপশক্তি স্তর। তাহলে আসো আমরা আগে উপশক্তি স্তরটা জানি, তারপর সেটা বুঝবো যে এটা কেন হয়েছে, তাই না? তাহলে আমাদের আগে উপশক্তি স্তরটা বুঝতে হবে। তা আমরা জানি যে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করে, আমরা একটু আগে দেখছি। তাহলে এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে। এই উপশক্তি স্তরকে ইংরেজি বর্ণ, এটা কিন্তু ওয়ানের মতো দেখাচ্ছে, এটা কিন্তু এল, এল বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। এখন এল এর মান জিরো থেকে, রেঞ্জ কত ওর, জিরো থেকে n-1 পর্যন্ত হাইস্ট হইতে পারবে। তো উপশক্তি স্তরকে কিন্তু অরবিটাল নামেও ডাকা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটাল গুলো জিরো থেকে শুরু হবে, সবসময় মনে রাখবা যে 0 1 2 3 এভাবে বাড়বে। এই সংখ্যাগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন নাম রয়েছে, যেমন জিরোকে বলা হয় এস, তারপরটাকে পি, তারপরটাকে ডি, তারপরটাকে এফ। এই চারটা উপশক্তি স্তরে কিন্তু আমরা নর্মালি ইউজ করি, এর বাইরে কিন্তু লাগে না। ঠিক আছে? তার নিচে প্রধান শক্তি স্তর এন এর মান অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান এবং অরবিটাল সম্পর্কে ধারণা দেওয়া হলো। কিভাবে আমরা উপশক্তি স্তর বের করবো প্রধান শক্তি স্তর দিয়ে, দেখো তো। তাহলে এখানে n = 1 যদি হয়, n = 1 মানে কি, প্রথম প্রধান শক্তি স্তর। ঠিক আছে, প্রধান শক্তি স্তরে এল এর ভ্যালু আমরা বের করতে চাচ্ছি। তাহলে এল এর একটি মাত্র মান হওয়া সম্ভব কিভাবে বলতো? যে আমাদের সূত্র কি বলতো, ফর্মুলা হচ্ছে উপশক্তি স্তর বের করা হচ্ছে n-1, আমাদের n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 - 1 কত বলতো? 0। এখন তুমি একটা প্রশ্ন বলতে পারো, স্যার যে এখানে তো তোমার হচ্ছে জিরো আসছে, তাই না? জিরো থাকলে কিভাবে তোমার একটা শক্তি স্তর উপশক্তি স্তর হবে? তো আমি আগেই বলছিলাম যে উপশক্তি স্তর ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি কাউন্ট করি কত থেকে, 1 2 3 4, 1 থেকে কাউন্ট করি, জিরো থেকে কিন্তু কাউন্ট করি না। কিন্তু উপশক্তি স্তর বেলায় খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন, কাউন্টিংটা শুরু হয় কিন্তু জিরো থেকে। জিরোটা নিজে কিন্তু একটা উপশক্তি স্তর, ওয়ানটা নিজে কিন্তু একটা উপশক্তি স্তর, ঠিক আছে? এভাবে বাড়ে। তার মানে এখানে যদি তোমার অ্যান্সার জিরো আসে এল এর ভ্যালু, তার মানে বুঝবা এখানে কোনো মানে এমন না যে তোমার ভাবা যাবে না যে উপশক্তি স্তর নাই, জিরো মানে তো নাই। কিন্তু না, আসলে জিরো মানেও কাউন্ট করতে হবে। জিরো মানে কিন্তু একটা উপশক্তি স্তর বোঝায়, যেটাকে আমরা বুঝবো যে হচ্ছে এস উপশক্তি স্তর। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে অরবিটাল হবে একটা, সেটা প্রকাশ করা হবে 1s দিয়ে। কেন 1s দিয়ে বলতো? এই ওয়ানটা হচ্ছে এন এর ভ্যালু, এসটা হচ্ছে এস এর ভ্যালু। ঠিক আছে, এন আর এস এর ভ্যালু কিন্তু পাশাপাশি বসে। খেয়াল রাখবো, ইলেকট্রন বিন্যাস করার সময় এন আর এস এর ভ্যালু পাশাপাশি বসে। আচ্ছা, এবার আসো যদি এন এর ভ্যালু 2 হয়, তাহলে কি হবে? তাহলে এন এর ভ্যালু যদি 2 হয়, সেম ভাবে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, তাহলে 2 - 1 কত হবে? 1। এখন একটা জিনিস মনে রাখবা, এক যদি আমি এখানে ভাবি, তাহলে আমাকে কাউন্টডাউন সবসময়, এল এর ভ্যালু কাউন্টডাউন শুরু হয় কত থেকে? সবসময় জিরো থেকে। তাহলে 1 পর্যন্ত আসতে আমাকে কত কাউন্ট করতে হবে বলতো? জিরো কাউন্ট করে আসতে হবে, তারপরে ওয়ানে আসতে হবে না, তাই না? ওয়ান তো নিজে একটা, এটা মানে হচ্ছে রেঞ্জ। ওয়ান মানে তোমার এর আগে কত থেকে শুরু হচ্ছে, এর আগে আমি জানি যে এল এল এর ভ্যালু জিরো থেকে শুরু হয়, তার মানে জিরো কাউন্ট করতে হবে, ওয়ানও কাউন্ট করতে হবে। তাহলে কয়টা পেলাম আমরা বলতো? দুইটা। তাহলে এল এর দুইটা মান হতে পারে, একটা হচ্ছে l = 0, আর একটা হচ্ছে l = 1। তাহলে এখন এটার অরবিটাল হবে দুইটা, সেই অরবিটাল দুইটা কি বলতো? আমি আগে বলছিলাম এন এস আকারে লিখবো। এখন এন এর ভ্যালু কত বলতো? এখন এন এর ভ্যালু 2, এই জন্য আমি প্রথমটা 2 লিখছি। আর এস এর ভ্যালু মানে, মানে এস তো না, এটা তো এল এর ভ্যালু, সরি, এটা কিন্তু এল হবে। এন আর এল এর ভ্যালু আমরা পাশাপাশি লিখি। ঠিক আছে? তো এখন এল এর ভ্যালু কত প্রথমটার জন্য? প্রথমটার জন্য জিরো, জিরো জিরোর জন্য কত বলতো? জিরো অরবিটাল কে এস, ওয়ানের অরবিটাল কে পি। এটা কিন্তু সিরিয়াল রেঞ্জ অনুযায়ী, এটা হচ্ছে জিরোর জন্য, এটা হচ্ছে ওয়ানের জন্য, এটা টু এর জন্য, এটা থ্রির জন্য। ঠিক আছে? তাহলে এই যে 2s আর 2p দুইটা পাইছি। সেম ভাবে থ্রি এর জন্য দেখো, থ্রি এর জন্য n-1, 3 - 1, তাহলে টু। টু পর্যন্ত আসতে আমাকে কাকে কাকে কাউন্ট করে আসতে হবে? জিরো কে কাউন্ট করতে হবে, ওয়ান কে কাউন্ট করতে হবে, আর টুতে এসে টু কে কাউন্ট করতে হবে। তাহলে কয়টা পাইছি আমরা? তিনটা পাইছি। দেখো তো এখানে অরবিটাল হবে তিনটা, একটা হচ্ছে 3s, 3p, 3d। ঠিক আছে? তাহলে এভাবে আমরা দেখতে পারি n = যদি 4 হয়, তাহলে কত হবে বলতো? 0 1 2 3, চারটা আসবে, তাই না? তাহলে চারটার জন্য হবে কি? 4s, 4p, 4d, 4f। এখন আসো যে এখন যদি n = 5 হয় তখন কি করবো? আমরা তো মাত্র চারটা সম্পর্কে জানছি, এস পি ডি এফ।
তাহলে 5 নাম্বার যখন আসবে তখন কি হবে? তাহলে n = 5 হলে অরবিটাল হবে 5টা, কিন্তু যেহেতু 4s 4p 4d 4f এই 4টা অরবিটালেই পরমাণুর প্রায় সব কয়টা ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। যে আমাদের 118টা মৌল যে আবিষ্কার হয়েছে, এই 118টা মৌল কিন্তু এই এসপিডিএফ দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। আমাকে এক্সট্রা আর কোনো উপশক্তি স্তরের দরকার হয় না। যদি লাগতো তাহলে আমরা ইউজ করতাম, কিন্তু আপাতত যেহেতু লাগতেছে না, তাহলে আমরা শুধু SPDF এটা দিয়েই এই 4টা উপশক্তি স্তর দিয়ে কিন্তু পুরো সব ইলেকট্রন বিন্যাসকে ব্যাখ্যা করতে পারবো। সেজন্য তোমার n = 6 7 8 যাই হোক না কেন, এগুলোর জন্য আমরা এই 4টাকে ইউজ করে কিন্তু বের করে ফেলতে পারবো। এখন আমরা প্রতিটা শক্তি স্তরকে তার উপশক্তি স্তর বা অরবিটালে ভাগ করে ফেলছি। এখন শুধু বের করতে হবে এক একটা উপশক্তি স্তর বা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে, তাই না? আমরা তো একটু আগে দেখছি যে এন এর ভ্যালু, মানে এন এ তোমার আমরা 2n² সূত্র অনুযায়ী দেখছিলাম যে প্রথম শক্তি স্তরে কয়টা থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে হায়েস্ট কয়টা থাকতে পারে। সেম জিনিসটা তোমার অরবিটালের ক্ষেত্রেও কিন্তু বের করতে হবে, যে অরবিটালে তোমার এস অরবিটালে হাইস্ট কয়টা থাকতে পারে, পি অরবিটালে হাইস্ট কয়টা থাকতে পারে, ডি তে কয়টা থাকতে পারে, এফ এ কয়টা থাকতে পারে। এই 4টাকে কিন্তু আমরা বের করতে হবে হাইস্ট কয়টা থাকতে পারে। তো কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণ সমাধান করে সেটা খুব সুন্দর করে দেখানো হয়। আমরা শুধু উত্তরটা বলে দিই, যেমন হচ্ছে অরবিটালে ইলেকট্রন সংখ্যা সূত্র হচ্ছে, তুমি যদি বের করতে চাও আগেরটা যেমন 2n² ছিল, এল বের করার জন্য হচ্ছে তোমার তোমার হায়েস্ট কয়টা থাকতে পারে এটার জন্য হচ্ছে তোমার 2 × 12 + 1। এটা হচ্ছে তোমার কি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে এসপিডিএফ এ। এসপিডিএফ এই 4টাতে তোমার হায়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারবে এটা বের করার সূত্র হচ্ছে এটা। আর আগে যে 2n² বের করছি ওটা কার কার বলতো? ওটা হচ্ছে এন বের করার, মানে এন এ হায়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে উপশক্তি স্তর কয়টা হায়েস্ট থাকতে পারবে। তাহলে এল আমরা কি জানি? আমরা তো দেখছি যে এসপিডিএফ এর জন্য এল এর ভ্যালু কত হয়? 0-এর জন্য এস, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি, 3-এর জন্য এফ। তাহলে এখন যদি এল এর ভ্যালু 0 হয়, তাহলে এটাতে এস এ তোমার কয়টা ইলেকট্রন থাকতে পারবে? তো তুমি এখানে এল এর জায়গায় 0 বসাও, 2 × 0 + 1 ক্যালকুলেশন করে দেখো কত আসছে, 2। তার মানে আমি এস এর হায়েস্ট কয়টা রাখতে পারবো? এস এ হায়েস্ট মাথার উপরে 2 জনকে রাখতে পারবো। আবার যদি পি এর হিসাব করি সেম ভাবে, এল ইকাল টু যদি এখানে 1 বসাই, তাহলে আমরা দেখতেছি আসতেছে 6। তাহলে হায়েস্ট আমি পি এর মাথার উপর কয়জনকে রাখতে পারবো? ইলেকট্রন কয়টা ইলেকট্রনকে রাখতে পারবো? 6টাকে রাখতে পারবো। সেম ভাবে ডি এর জন্য আমি হায়েস্ট 10টা রাখতে পারবো, এফ এর জন্য আমি হায়েস্ট 14টা রাখতে পারবো। বুঝে গেছে? তাহলে এখন তোমরা খুব সহজে দেখতে পাবা যে যে কোনো এন এর জন্য তার সবকটা অরবিটাল ইলেকট্রন গুলো যোগ করলে কিন্তু আমরা 2n² পাই। মানে হচ্ছে তুমি যদি সবগুলো উপশক্তি স্তরে যোগ করো তাহলে সেটা হবে তোমার প্রধান শক্তি স্তরের সমান। ঠিক আছে? এখানে একটা ভাবনার করার দেখা দেওয়া আছে, আপনারা এটা বাসায় ট্রাই করবেন। যদি পারেন তাহলে ভালো, না পারলে আমি করাই দিব। কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনারা পারতেছেন কিনা। তো নিচের টেবিলে প্রধান শক্তি স্তর n = 1 থেকে 4 পর্যন্ত নির্দিষ্ট শক্তি স্তরের জন্য সম্ভাব্য সবকয়টা উপশক্তি স্তরের মান, সংশ্লিষ্ট অরবিটালের নাম, অরবিটাল মোট কয়টা ইলেকট্রন সংখ্যা থাকতে পারবে, প্রধান শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে, সবগুলো এখানে দেওয়া আছে। যেমন দেখো, যে প্রধান শক্তি স্তর যদি একটা থাকে, তাহলে আমি উপশক্তি স্তর কয়টা পাই বলতো? আমরা আগে পড়ছিলাম একটাই পাবো, যেটা হচ্ছে 0। জিরোর নাম কত? জিরো কোন উপশক্তি স্তরকে বোঝায়? এস উপশক্তি স্তরকে বোঝায়। আর আমরা অরবিটালের প্রতীক কিভাবে লিখবো? এন আর এল কে একসাথে লিখবো। এটা এন এর ভ্যালু, এটা হচ্ছে এন এর ভ্যালু, এটা হচ্ছে এল এর ভ্যালু। এখন তাহলে এটাতে তোমার হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারবে? এসে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারবে? আমরা বের করছিলাম যে এই ফর্মুলা দিয়ে, তাই না? এখানে হাইয়েস্ট 2টা থাকতে পারবে। এই জন্য প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? হাইয়েস্ট 2টা। তারপরে সেম ভাবে প্রধান শক্তি স্তর যদি 2 হয়, তাহলে কয়টা আমরা উপশক্তি স্তর পাবো? 2টা, 0 আর 1, যেটা হচ্ছে এস আর পি। তাহলে এস আর পি কে কিভাবে লেখে? 2s আর 2p। তাহলে এস এ তোমার হাইস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টা। পি তে হাইস্ট কয়টা থাকতে পারবে? 6টা। টোটাল যোগ করো, 6 আর 2 কত? 8টা। তার মানে কি এন এর ভ্যালু যদি 2 হয়, আমরা আগেও দেখছিলাম 2n² এর জন্য, যে এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমি কয়টা ইলেকট্রনকে জায়গা দিতে পারবো? 8টা। উপশক্তি স্তর ভাঙার পরেও দেখতেছি আমার এটা কি 8টাই আসছে। তার মানে কি এটা হচ্ছে প্রধান শক্তি স্তরের সমান, মানে হায়েস্ট যেটা অতটা ইলেকট্রন থাকতে পারবে। সেম ভাবে 3-এর জন্য বের করছে, 4-এর জন্য বের করছে, এটা আপনারা বাসায় দেখে নেবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারবেন। তো এরপর আমরা একটু দেখি যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করার জন্য কিন্তু কয়েকটা ফর্মুলা বা কয়েকটা স্টেপ ফলো করা হয়। তো আমরা কি কি ওটা একটু জানবো। যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো নিচে বর্ণনা করা হলো। প্রথম ফর্মুলাটা কি? যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, পরবর্তীকালে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূরণ করতে শুরু করবে। তার মানে কি? যে সবচেয়ে লোয়েস্ট প্রধান শক্তি স্তর যেটা বা অরবিটাল যেটা, সেটাকে আগে সে ফিল আপ করবে, তারপরে পাওয়ারফুল গুলাতে যাবে। যেমন হচ্ছে এসপিডিএফ এর মধ্যে, ধরো এস এর পাওয়ার কম, তাহলে ও আগে এস কে পূরণ করবে, তারপরে পিতে যাবে। কখনোই পিতে আগে যাবে না, এস এ পরে আসবে, এরকম কিন্তু হবে না।
সবচেয়ে পাওয়ার কম যেটা সেটাকে আগে যাবে, আর হায়েস্ট যেটা ওটাকে। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমি কেমনে বুঝবো যে কোনটা পাওয়ারফুল আর কোনটা লো পাওয়ারফুল, তাই না? একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। তো আসো আমরা জানি যে আরো সহজভাবে বললে বলা যায় যে অরবিটালে যে অরবিটাল শক্তি কম সেই অরবিটাল ইলেকট্রন আগে যাবে, আর যে অরবিটাল শক্তি বেশি সে অরবিটালে পরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে দুইটা অরবিটালের মধ্যে কোনটার শক্তি বেশি আর কোনটার কম, এটা আমরা কেমনে বের করবো, তাই না? তা সেটা বোঝার জন্য অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এন এর মান আর উপশক্তি স্তর এল এর মানের যোগফল করতে হবে। তার মানে কি আমাকে এন প্লাস এল করতে হবে, দুইটাকে যোগ করতে হবে। যদি যোগ করার পর যার ভ্যালু আমি কম পাবো সে হচ্ছে কম শক্তি স্তর মানে কম পাওয়ারফুল, আর যার মান বেশি পাবো সে অরবিটাল শক্তি বেশি হবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি, দেখো একটা আমাদের উপশক্তি স্তর দেওয়া আছে 3D, আরেকটা দেওয়া আছে 4s, ডিফারেন্ট হইতে পারে সমস্যা নেই, দুইটা অরবিটাল, তাই না? তো এখন এই দুটো অরবিটালের মধ্যে আমি দেখবো কার পাওয়ার বেশি কার পাওয়ার কম। তো আমাদের সূত্র কি বলছে বলতো, এন প্লাস এল। এখানে এন এর ভ্যালু কত বলতো, 3। আর ডি ডি এর জন্য এল এর ভ্যালু কত বলতো, 0 1 2। তাহলে এখন 2 আর 3 যদি যোগ করো তুমি কত পাবা, 5 পাবা না? দেখো তো, এই যে 2 আর 3 যোগ করছে কত পাইছে, 5। এখন 4s কে যদি করো, 4 তো এন এর ভ্যালু, আর এস এর ভ্যালু কত, 0। তাহলে 4 + 0 কত হবে, 4। তাহলে কে কম পাওয়ারফুল বলতো, এই যে 4s তাহলে কম পাওয়ারফুল আর 3D হচ্ছে হাই পাওয়ারফুল। তাহলে ইলেকট্রন আগে এটাতে যাবে, তারপর এটা হাইয়েস্ট পূরণ করার পরে তারপরে 3D তে যাবে। বুঝা গেছে? তাহলে এখানে দেখা যাচ্ছে চতুর্থ শক্তি স্তরে 4s অরবিটালে, তৃতীয় শক্তি স্তরে 3D অরবিটালে কম শক্তি সম্পন্ন, এই যে 4 মান ভ্যালু কম আসছে। তাই নিয়ম অনুযায়ী ইলেকট্রন আগের অন্যান্য শক্তিস্তর পূরণ করার পর প্রথমে 4s অরবিটালে আসবে, তারপরে 3D তে যাবে। ঠিক আছে? এবার আসো 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা কি বলতেছে, যে এন প্লাস এল এর মান যদি দুইটা অরবিটাল ক্ষেত্রে সমান হয়ে যায়, এখন আমরা তো এখানে ডিফারেন্স পাইছি, 5 আর 4 আসছে, এখন ধরো এটাও 5 আসলো এটাও 5 আসলো, কোনো কারণে আসতেই পারে। তখন আমরা কি করবো, তখন তো কনফিউজ যে কোনটাতে আমরা দিব। তাহলে আসো এটার জন্য একটা নিয়ম আছে। তখন যে অরবিটালে এন এর মান কম সেই অরবিটালে শক্তি কম হবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন একটা তোমার উদাহরণ দিয়ে যদি দেখি, 3D আর 4p নিছে ওরা, দেখো 3D ক্যালকুলেশন করার পরে ওরা পাইছে 5, 4p ক্যালকুলেশন করার পরে পাইছে 5। এখন আমি কোনটাতে বুঝবো যে কোনটা কম পাওয়ারফুল? তো এরকম সিচুয়েশন যদি অ্যারাইজ করে, তাহলে তুমি দেখবা যে এন এর ভ্যালু কার কম। এই দুইটার মধ্যে এন এর ভ্যালু কার কম বলো তো? ফার্স্ট এটা তো এন এর ভ্যালু হয়, তার মানে 3, 3 তো কম, 4 হচ্ছে বেশি। তার মানে এটা হচ্ছে তোমার কম পাওয়ারফুল। যে এন এর ভ্যালু যার কম, যদি সমান হয়ে যায় উপশক্তি স্তরের মান দুইটা যোগ করার পরে, তাহলে এন এর ভ্যালু যার কম সেটাতে আগে ইলেকট্রন যাবে, তারপরে পরেরটাতে যাবে। বুঝা গেছে? তাহলে এখানে দুইটা অরবিটালই কি মান 5 যেটা সমান, কিন্তু যেহেতু 3D অরবিটালের জন্য এন এর মান 3 এবং 4p অরবিটালের জন্য এন এর মান 4, তাই এন এর মান কম হওয়ায় 3D অরবিটাল ইলেকট্রন আগে যাবে, 4p তে পরে যাবে। তাহলে এই সহজ দুইটা নিয়ম প্রয়োগ করে আমরা সব কয়টা অরবিটালকে তাদের শক্তি স্তরের মানের ক্রম অনুসারে সাজাইতে পারি। এখন তুমি যখন সলভ করতে যাবে তখন তো তুমি বারবার কম্পারিজন করতে পারবে না যে কোনটা শক্তি, এটা তোমার জন্য অনেক টাইম খাবে, তাই না? যে কোনটা বেশি শক্তি কোনটা কম শক্তি। তো এই জন্য তোমার বিজ্ঞানীরা তোমাদের একটা চার্টই বানাই দিছে, যে এই সিরিয়ালটা তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে আর কম্পারিজন করে ম্যানুয়ালি বের করতে হবে না যে কোনটা কম পাওয়ারফুল কোনটা বেশি পাওয়ারফুল। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে 1s এ আগে ইলেকট্রন যাবে, ফিল আপ করবে, ফুল ফিল আপ করবে, ফিল আপ করার পর 2s এ আসবে, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপর 4s, এভাবে সিরিয়ালি যাবে। আপনারা এটা কষ্ট করে মুখস্থ করে খাতায় বারবার লিখবেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, আর পরে আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তো অরবিটালের শক্তিক্রমকে একটা রেখা দিয়ে পরস্পর সংযুক্ত করা হলে আমরা শক্তিক্রমের প্যাটার্নটা দেখতে পাই যে এরকম একটা প্যাটার্ন আকারে আসে। দেখো 1s, ফার্স্টে 1s পূরণ করবে, তারপরে এরকম ভাবে 2s এ আসবে, 2s ফিল আপ করলো, 2s এর পরে 2p ফিল আপ করবে, তারপরে 3s, এই ক্রমটাই এখানে সুন্দর করে দিয়ে দিছে। ঠিক আছে? এখন আসো 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস কি বলতেছে, যে আমরা জানি যে এস অরবিটাল বা উপশক্তি স্তরে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, এটা আমরা দেখছি। পি তে হায়েস্ট 6টা থাকতে পারে, ডি তে হায়েস্ট 10টা থাকতে পারে, এফ এ হায়েস্ট 14টা ইলেকট্রন থাকতে পারে। কাজেই কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তর অরবিটাল থেকে শুরু করতে হবে, এবং অরবিটাল গুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূরণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে। তো অরবিটালটি পূরণ হওয়ার পর পরবর্তী শক্তি স্তরে গিয়ে বাকি ইলেকট্রন গুলো বসানো করতে হবে। এখন তুমি 1s এ ধরো তোমার হচ্ছে ইলেকট্রন দুইটা আছে, তুমি 1s এ একটা পূরণ করলা, তারপর 2s এ চলে গেছে, এরকম যাতে না হয়। তোমাকে আগে এই শক্তি স্তরটা হায়েস্ট পর্যন্ত ফিল আপ করে ফেলতে হবে। এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা যত, ধরো এস এ হায়েস্ট ধারণ ক্ষমতা হচ্ছে 2, তোমাকে আগে দুইটা ইলেকট্রন দিয়ে ফিল আপ করে তারপরে নেক্সটে মুভ করতে হবে। এরকম যাতে না হয় তুমি এখানে হাফ দিলে এখানে হাফ দিলে, এরকম যাতে না হয়। একটা সম্পূর্ণ ফিল আপ করার পরেই কিন্তু সামনে মুভ অন করবে, নাহলে কিন্তু হবে না, ভুল হবে। তাহলে কাজে এখন আমরা যে কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি। ইলেকট্রনের বিন্যাস আরো সহজবদ্ধ করার জন্য প্রতিটা অরবিটালের প্রতীকের উপর
সেই অরবিটালে কয়টা ইলেকট্রন রয়েছে সেটা কিন্তু লিখে রাখা হয়। উপরোক্ত নিয়ম অনুসারে নিম্নে কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো, যেমন দেখো অক্সিজেনের, অ্যালুমিনিয়াম, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম সবগুলার কিন্তু ইলেকট্রন বিন্যাস পড়েছে। এটা আপনারা বাসায় খাতায় করবেন। যেমন এখানে 8টা আছে, আমি একটা বলে দিই। তাহলে 1s, আমরা তো সিরিয়াল অনুযায়ী এটা জানি তাই না, 1s 2s 2p। তাহলে এখন আমার হায়েস্ট ইলেকট্রন আছে 8টা, তাহলে আমি এস কে আগে ফিল আপ করলাম, দুইটা হায়েস্ট এসে, এসে দুইটা থাকতে পারবে। তারপরে আবার দেখতেছি 2s এও কিন্তু হায়েস্ট দুইটা থাকতে পারবে। তারপর আসতেছে 2p, টুপিতে আমরা দেখলাম 2 2 4টা ফিল আপ হয়ে গেছে। আর কয়টা লাগে? 8টা হইতে 4টা লাগে, এই জন্য আমি টুপিতে আর বাকি 4টা বসাই দিছি। ঠিক আছে, বাকিগুলো আপনারা বাসায় দেখবেন। তাহলে আমরা ইতোপূর্বে দেখেছিলাম যে পটাশিয়াম ও ক্যালসিয়াম তাদের তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখেই, এবার আসো ওই যে আমরা যে একটু আগে দেখলাম যে কেন তোমার হচ্ছে ওখানে আমি 9টা না দিয়ে যে এখানে পরের শক্তি স্তরে গেছিলাম, এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। তো আমরা ইতোপূর্বে দেখছিলাম যে পটাশিয়াম ক্যালসিয়াম তাদের তৃতীয় শক্তি স্তর মানে n = 3 অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছিল। এখন তোমরা নিশ্চয়ই তার কারণটা বুঝতে পারছো, কারণ তৃতীয় স্তর পূরণ করতে হলে ইলেকট্রনগুলোকে আগে 3D অরবিটালে প্রবেশ করতে হবে। কিন্তু 3D অরবিটালের শক্তি 4s অরবিটালের শক্তি থেকে কি বেশি, তাই আমি চাইলেও 3D তে যাইতে পারবো না, আমাকে আরেকটা শক্তি স্তর লাগতেছে, যেটা হচ্ছে 4s। বুঝে গেছে? যে এখানে যখন এই যে পটাশিয়াম করছে, আমরা এখানে কেন 3D আনতে পারি, কারণ আগে তো তোমার 4s এ যাবে, কারণ 4s হচ্ছে তোমার কম শক্তি স্তর সম্পন্ন অরবিটাল। তাই ইলেকট্রনগুলো 3D অরবিটাল অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে 4s অরবিটালে প্রবেশ করছে। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 19তম আর 20তম ইলেকট্রন 4s অরবিটাল পূরণ করার পরে 3D অরবিটালে তার 21তম ইলেকট্রনটা নিয়ে ফিরেছে। মানে আগে হচ্ছে তোমার 4sটা পূরণ করছে, তারপরে 3D তে বাকি যা আছে সেটা দিয়ে দিছে। একটা বাকি ছিল, একটা ও 3D তে দিয়ে দিছে। ঠিক আছে। তো স্ক্যান্ডিয়ামের মতোই আরেকটা উদাহরণ হচ্ছে ফেরাস, যেটাকে আয়রন বলি আমরা। সেটা ইলেকট্রন বিন্যাসও কিন্তু এখানে দেওয়া আছে। যদি একটা প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস শেষ করার আগেই মাঝে মাঝে পরের শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস শুরু হয় এবং পরবর্তীকালে আবার আগের শক্তি স্তরে ফিরে আসে, তাই বোঝার সুবিধার জন্য প্রধান শক্তি স্তর বা উপশক্তি স্তর বা অরবিটাল গুলোকে পাশাপাশি লেখা হয়। তাই স্ক্যান্ডিয়াম 21 এবং ফেরাস 26-এর ইলেকট্রন বিন্যাস সবকয়টা তৃতীয় উপশক্তি স্তর পাশাপাশি লিখে চতুর্থ উপশক্তি স্তর লেখায়। মানে এখানে কিছুই না, তুমি চাইলে ইলেকট্রন বিন্যাসকে আগে মানে এই যে দেখো এখানে একটা মেনটেন করতেছে না, ধরো 1 এর গুলো সব একসাথে, 2 এর গুলো সব একসাথে, 3 এর গুলো একসাথে, কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী দেখো, সিরিয়াল অনুযায়ী কি ছিল, 2 এর গুলো একসাথে, 3 এর গুলা তোমার কিন্তু একসাথে ছিল না। 3 কিন্তু পরে ছিল, 4s অরবিটাল আগে ছিল, 3D পরে ছিল। তুমি চাইলে এটাও ফলো করতে পারো, অথবা তোমার যদি মন চায় যে না আমি একটু 3 গুলো একসাথে লিখবো, 4 গুলো একসাথে লিখবো, কিন্তু ইলেকট্রন বিন্যাসটা আবার সেম রাখবো, যে ইলেকট্রনটা যেমনে হয় আমি 4sটাকে আগে ফিল আপ করবো, তারপরে 3 তে আসবো, এটাকে আমি ঠিক রেখে শুধুমাত্র মানে সিরিয়ালটা মেনটেন করবো। এভাবে করলেও ইলেকট্রন বিন্যাস হবে। যে তুমি যদি স্ক্যান্ডিয়ামকে এভাবে ইলেকট্রন বিন্যাস করো তাও সঠিক, অথবা তুমি স্ক্যান্ডিয়ামকে যদি এই যে এভাবে ইলেকট্রন বিন্যাস করো, যে আমি 3Dটা আগে লিখলাম, কিন্তু জাস্ট এই 3Dটাকে দেখো, 3Dটা পরে ছিল না, এটাকে জাস্ট আমি আগে লিখছি আর এটাকে পরে লিখছি, এটাও কিন্তু সঠিক। তোমার তোমার ইচ্ছা, তবে আমার মতে আমি বলবো যে প্রেফারেবল তুমি এই মেনটেন সিরিয়ালটা মেনটেন করলেই বেটার। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে একটু উল্টা পাল্টা লাগার সম্ভাবনা কম আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। এতক্ষণ তো আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখলাম, এবার দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কে মানে কয়েকজন থাকে যারা একটু নিয়মের বাইরে কাজ করতে চায়। যেমন যে কোনো নিয়মেরই ব্যতিক্রম থাকে, ইলেকট্রন বিন্যাসের বেলাতেও সাধারণ নিয়ম থেকে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এবং এই ব্যতিক্রমের পিছনে কিন্তু যৌক্তিক কারণও আছে। যেমন সাধারণত দেখা যায় যে একই উপশক্তি স্তরে পি কিংবা ডি অরবিটাল গুলো অর্ধপূর্ণ, মানে P3 অর্ধপূর্ণ কিভাবে বলতো? পি তে হায়েস্ট কটা থাকতে পারে বলতো? 6টা থাকতে পারে না, এটার অর্ধেক কত? P3। আবার ডি তে হায়েস্ট কটা থাকতে পারে? ডি তে হায়েস্ট 10টা থাকতে পারে, তাহলে তার অর্ধেক কত? D5। এখন এই D5 না হয় যদি সম্পূর্ণ রূপে থাকে, তাহলে সেই ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করে। মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণরূপে যদি পূর্ণ থাকে কোনো একটা অরবিটাল, তাহলে সেটা বেশি স্টেবল। মানে সবাই চায় হচ্ছে তোমার অর্ধপূর্ণ, লাস্টের কক্ষপথে অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণরূপে পূর্ণ থাকতে। এই জন্য এরকম থাকার জন্য ও হচ্ছে কি একটু অন্যরকম বিহেভ করে। যেমন কেমন দেখো তো, যেমন কপার হচ্ছে, যেটা ইলেকট্রন হচ্ছে 29টা, এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে কিভাবে হওয়ার কথা, আমরা যে নিয়ম ফলো করি স্বাভাবিকভাবে কিন্তু এটা হওয়ার কথা, যে 1s² 2s², 2p6 3s1 3p6 3d9 4s2, তাই না? কিন্তু 3D অরবিটাল বেশি স্থিতিশীল হবে যদি অরবিটালটা সম্পূর্ণভাবে পূর্ণ হয়। মানে এই যে এটা, এটা কেমনে পূর্ণ হবে বলতো? এটা যদি তোমার কোনোভাবে এখানে 10 থাকতো, তাহলে হচ্ছে তোমার কি ও বেশি স্টেবল থাকতো, এই যে P6 অথবা T10 এরকম যদি থাকতে পারে, তাহলে ওরা হচ্ছে কি বেশি
স্টেবল হয়। তাহলে এটি করার জন্য 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে চলে আসে, ফলে কপার ইলেকট্রন বিন্যাসটা একটু ঘুরে যায়। এখন ও কি করে, ওর থেকে একটা ইলেকট্রন ও জোর করে নিয়ে নেয়। কেন নিয়ে নেয়? কারণ ও চায় হচ্ছে ওর ডিটা সম্পূর্ণভাবে পূরণ থাকে এবং ও যাতে স্টেবল বা বেশি স্থিতিশীল থাকে। এই জন্য ও কি করে, 3dটা একদম ফুল আপ করে ফেলে, আর 4sটা একটা ওর থেকে নিয়ে নেয়। এটা হচ্ছে একটু ব্যতিক্রম, ঠিক আছে, সাধারণ নিয়মের বাইরে। কিছু কিছু মৌল আছে যেমন ক্রোমিয়াম, কপার, এরকম আরো কয়েকজন আছে যারা হচ্ছে তোমার কি এই সাধারণ নিয়মের বাইরে কাজ করে। যেমন ক্রোমিয়ামের হচ্ছে 24, এটা আপনারা বাসায় করবেন। ক্রোমিয়াম 24 এটাও কিন্তু ব্যতিক্রম করে, এবং এই ইলেকট্রন বিন্যাসটা আপনারা খাতায় বাসায় করবেন যে 3D অথবা তোমার পি শক্তি উপশক্তি স্তর অথবা ডি শক্তি স্তর, ওরা কি চায়, সম্পূর্ণরূপে ফিল আপ থাকলে ওরা হচ্ছে কি বেশি স্থিতিশীল অবস্থায় থাকে, এই জন্য ওরা এরকম ইলেকট্রন বিন্যাস হতে চায়। তো এটা হচ্ছে তোমার নিয়মের ব্যতিক্রম আর কি। ঠিক আছে। তো আজকে আপনাদের পড়া এতটুকু পর্যন্ত, আমরা শুধুমাত্র আজকে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করলাম। আজকের টপিকে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনাদের জন্য ক্লাস 9-এর, ওখানে জয়েন হয়ে আমাকে ডিরেক্টলি কোশ্চেন আস্ক করতে পারেন। তো আশা করি কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।